আপকি আদালতে নেতা আর অভিনেতা রাজ বব্বরের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা দেখেছি যে আপনি কি অসাধারণ কাজ করেছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিনেমা আপনাকে নাম দিয়েছে, যশ দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, স্টার বানিয়েছে। কিন্তু যখন শীর্ষে ছিলেন, মানুষ আপনাকে ভালোবাসত, ফিল্ম ইন্ডাস্ট্রির আপনাকে প্রয়োজন ছিল, আপনি সব ছেড়ে রাজ্যসভায় চলে গেলেন। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি আবেগের বশে নিজেই নিজের পায়ে কুড়ুল মেরে ফেলেছি। সত্যি তো এটাই যে আমার মনে হয়েছিল যে আমার উপরে অনেক দায়িত্ব দেওয়া হচ্ছে যেন কিছু। তো আমার থেকে কিছু প্রত্যাশা করা হচ্ছে। তো হয় না যে নিজের মনের ভেতর একটা হিরোইজম থাকে। তো আমারও মনের মধ্যে সেটা জন্মেছিল। তো আমি হিরো হয়ে গেলাম আর ভাবলাম যখন সাহায্য চাওয়া হয়েছে তো সাহায্য করে দেব আমি। ব্যাস সাহায্য করলাম আর আমি গর্ববোধ করি যে আমি সাহায্য করেছি। কোনো খারাপ কাজে আমি করিনি সেটা। যেটা আমি ঠিক বুঝেছি আর যেটা আমার ঠিক মনে হয়েছে আর আমি ঠিক কাজের জন্যই সাহায্য করেছি। অবশ্যই তার জন্য আমার কিছু ক্ষেত্রে ক্ষতিও হয়েছে। অনেক আর্থিক ক্ষতি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি। দেখুন, আপনার যা ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে সে তো বুঝলাম, কিন্তু যে ক্ষতিটা ফিল্ম ইন্ডাস্ট্রির হলো, ওই সময় আমার মনে আছে আপনার দালাল ফিল্ম রিলিজ করেছিল, যথেষ্ট হিট হয়েছিল আর অনেক ফিল্মের অফারও ছিল আপনার কাছে। ঠিকই বলেছেন। প্রথমবার যখন আমাকে সংসদ বানানো হয় রাজ্যসভায়, সেই সময় আমার কাছে ৬৩টা ফিল্ম ছিল। সেই বিষয় আমি যখন রাজ্যসভায় আমাকে জায়গা দেওয়া হলো, আমি রাজ্যসভার সাংসদ হলাম, তো আমার মনে হলো এটা তো বেশ দায়িত্বপূর্ণ একটা কাজ। এখানে হেলায় ফেলায় কাজ করলে তো চলবে না। তো আমি নিজেকে একটু বেশি সক্রিয় রেখেছিলাম। ওই সক্রিয় হতে এতটা সক্রিয় হয়ে গেলাম যে ৬৩টা ফিল্ম করার পর আমি সিনেমা করা বন্ধ করে দিলাম। আর আমি এই দিকে আরো বেশি করে সময় দিতে থাকলাম। আপনার বিষয়ে এসব কথা আরো বেশি করে ওঠে কারণ আপনি কোনো ফিল্মি পরিবার থেকে আসেননি। আপনাকে কেউ থালা সাজিয়ে দেয়নি, আপনি নিজের দমে পুরো জায়গা তৈরি করেছিলেন। আর আমি শুনেছিলাম যে দারা সিং এর সিনেমা দেখে দেখে আপনি প্রেরণা পেয়েছিলেন। দেখুন সাহেব, আপনার রিসার্চ যথেষ্ট গভীর আর পুরোপুরি সঠিক। কারণ সত্যিই আমি ছোটবেলায় প্রথম যাকে দেখে অনুপ্রেরণা পেয়েছিলাম তিনি দারা সিং আর তার ফিল্ম। আর আমার খুব ভালো লাগতো। কিন্তু জাম্প যেটা আমি দারা সিং এর পরে যে জাম্পটা মেরেছিলাম সেটা ছিল দিলীপ কুমার। তো দারা সিং থেকে দিলীপ কুমার এরাই আমার জীবনের দুটো গুরুত্বপূর্ণ ফিল্মি অনুপ্রেরণা ছিলেন, যাদের জন্য আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি। এটা কি সত্যি যে শুরুতে যে প্রথম সিনেমা আপনি করেছিলেন সেটাতে আপনার রোল শুধুমাত্র আধা সেন্টেন্সেস ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ওই সিনেমাটা ৫০০ টাকার বিনিময়ে করেছিলাম। ফিল্মের নাম ছিল সারদা। আর এমনিতে আমি ওই সিনেমাটাতে সেকেন্ড হিরো ছিলাম সারিকা দেবীর অপোজিটে। কিন্তু একদম শেষে আমার মুখ দেখা যায়। আর জিতেন্দ্র সাহেব যখন আমাকে ধরে ফেলেন তখন আমি ওনাকে বলি যে আপনি আমাকে চিনতে পারেননি তো? তো সারিকা বলেন যে ইনিই সেই ব্যক্তি। ব্যাস এইটুকুই লাইন ছিল আমার। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাকে চিনতে অনেক দেরি করে ফেলেছে। আমি শুনেছি যে আপনাকে রোল পেতে শক্তির রোল পেয়েছিলেন, যেটা পরবর্তীকালে অমিতাভ বচ্চন করেছিলেন। সত্যি বলেছেন এটা। এটা সত্যি যে আমায় সেলিম জাভেদ সাহেব দিল্লিতে আমি নাটক করতাম, থিয়েটার করতাম। আর সেখান থেকেই আমাকে পছন্দ করেছিলেন। আর আমার নাটক দেখেছিলেন ওনারা, আমাকে স্ক্রিন টেস্টের জন্য ডেকে পাঠান। আমার স্ক্রিন টেস্টটাকে দিলীপ কুমার সাহেবকে দেখানো হয়। প্রোডিউসার মুসির রিয়াজ সাহেব ছিলেন আর ডিরেক্টর ছিলেন রমেশ পিস সাহেব। আমি সিলেক্ট হলাম। কিন্তু তারপর কোনো বাণিজ্যিক কারণের জন্য আমাকে ওই সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু আগে আমাকেই সাইন করা হয়েছিল। ওনাদের মনে হয়েছিল অমিতাভ বচ্চন অনেক বেশি পয়সা কামিয়ে দেবেন। এই কথাটা তো ঠিকই, কারণ সেই সময় উনি একজন স্টার ছিলেন আর আমি একজন নতুন অভিনেতা। যদিও এই কথাটা কখনো আমি নিজের মুখে বলিনি, কিন্তু এই কথাটা জাভেদ সাহেব রিসেন্টলি তার নিজের একটি ইন্টারভিউতে বলেছিলেন যে শক্তি সিনেমাটাতে অরিজিনালি যে হিরো ছিল, যে মেন ক্যারেক্টার, সেটা কিন্তু প্রথমে রাজ বব্বরেরই ছিল। তো আজকে আমি প্রথমবার সবার সম্মুখে এই কথাটা বলছি, কারণ এর আগে কখনো এই কথাটা বলিনি। আরেকটা কথা ফাঁস করে দিই, হুম। নমক হালাল ফিল্মটা যখন হচ্ছিল সেটাতে আপনাকে যে রোলটা অফার করা হয় সেটা পরে আপনার থেকে ছিনিয়ে নিয়ে শশী কাপুরকে দিয়ে দেওয়া হয়। স্যার, আমার সাথে এরকম দুর্ঘটনা পরপর হতেই থেকেছে, কারণ আমার তো যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা অন্য কেউ আমার থেকে ছিনিয়ে নিয়ে যেত। আমি সেটাকে ছিনিয়ে নেওয়া বলবো না, আমায়
প্রকাশ মেহরা সাহেব ২ টো সিনেমার জন্য সাইন করেছিলেন। একটা নমক হারাম আর আরেকটা ছিল নমক হালাল। সরি। আ এখন তো আমার নামটাও ঠিক করে মনে নেই যে নমক হারাম ছিল না নমক হালাল। নমক হালাল হয়তো। সাইন করেছিলেন, আমাকে এখান থেকে নিয়ে গিয়েছিলেন। আমি ওনাকে বলেছিলাম যে, "দেখুন, ওখানে থাকার আমার কাছে কোনো জায়গা নেই। সবার আগে আমাকে একটা থাকার জায়গা দিন।" উনি আমার থাকার জন্য ১ বছরের একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি বলেছিলাম যে, এইসব যখন উনি আমাকে বললেন যে, "কিছু সমস্যা হয়েছে যার জন্য এই রোলটা তোমায় দিতে পারছি না।" বললাম যে, "১ বছরের জন্য আমি এখানেই থাকবো।" তো বললেন, "কবে ছাড়বে?" আমি বলেছিলাম, "৩১শে ডিসেম্বর 79 এ ছাড়বো আমি।" কারণ ১লা তারিখে আমি গিয়েছিলাম, মানে ১লা ডিসেম্বরে। তো উনি আমার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়েছিলেন। রোল হয়তো দেওয়া হয়নি, কিন্তু আমাকে এই ঘরে, ওই বাড়িতে ১ বছর থাকতে দিয়েছিলেন। শুধু ওই ঘর, ওই বাড়ির জন্যই হয়তো আজকে আমি বম্বেতে রয়ে গেছি আর নিজের বাড়ি তৈরি করতে পেরেছি। এটাও কি সত্যি যে, যে রোলটার জন্য আপনারা তো নামডাক হলো ইনসাফ কা তারাজু, ওটা সেই রোল ছিল যেটা বাকি অভিনেতারা করতে মানা করে দিয়েছিল, তারপর আপনার কাছে আসে? ওই রোলটা করতে কেউ রাজি ছিলেন না? কেউই সেই রোলটা করতে রাজি ছিল না। কারণ ওটা নেগেটিভ রোল ছিল আর খুবই আ এমনই একটা চরিত্র ছিল যে সবাই ভাবছিল যে, যে ওটা করবে তার ইমেজ খারাপ হয়ে যাবে। কিন্তু যখন চোপড়া সাহেব আমাকে সেই রোলটার জন্য বলেন, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। কারণ আমার মনে হচ্ছিল যে এই রোলটা সত্যি খুব দারুণ একটা রোল। কেউ কেন করতে চাইছিল না আমি বুঝতে পারিনি। আমি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম। আর থিয়েটারে যারা অ্যাক্টর হয় তারা কখনোই এটা ভাবে না যে আমাকে হিরো হতে হবে বা রোলটা কেমন হবে, নেগেটিভ না পজিটিভ। কারণ থিয়েটারে আমরা সেই চরিত্রগুলোই করতাম, বা মানে এখনো করি, যেগুলো খুব দারুণ চরিত্র। আমার মনে হচ্ছিল যে গল্পটা পুরোপুরি এই চরিত্রটার উপর, এই ক্যারেক্টারটার উপরেই দাঁড়িয়ে আছে। কারণ ও যেটা করছে সেটার দরুনই গল্পটা এগোচ্ছে। আর বাকি সবাই তো সাপোর্টিং, মানে যেমন জিনাত সাপোর্টিং, দীপক পরাশর সাপোর্টিং। তো রোল তো এটাই ছিল। আর যখন আমি রোলটা করলাম তখন আমি মানে চোপড়া সাহেবকে বললাম যে, "হ্যাঁ স্যার, আমি এই রোলটা করতে চাই।" তো উনি আমাকে খুবই ধৈর্য ধরে বুঝালেন ওই রোলটার বিষয়। আর আস্তে, আস্তে মানে আমার এটা মনে হতে শুরু করলো যে হয়তো আমায় এই রোলটার জন্যই তৈরি করা হয়েছিল। মানে কাজটার জন্য আচ্ছা। নয়, রোলটার জন্য। ওটার সাফল্য আমি এই কারণে দেখতে পেয়েছিলাম, তার কারণ হলো যখন ওটার প্রিমিয়ার হয়েছিল জ্ঞান ভবনে, তো আমি মায়ের সাথে দেখতে গেছিলাম। তো আমার কাছে সেই সময় তো গাড়ি-টাড়ি কিছুই ছিল না। ট্যাক্সিতে পুরো পরিবার একসাথে গিয়েছিলাম। তো সেখানে সিনেমাটা দেখে ইন্টারভ্যালে যখন বসেছিলাম, তো আমাকে কেউ চিনতে পারেনি। তো সিনেমা আমরা দেখতে থাকলাম আর একদম শেষে গিয়ে খুব গালাগালি দেওয়া হচ্ছিল। আমাকে ইন্টারভ্যালের সময় তো প্রত্যেকটা মানুষই গালাগালাজ করছিল। আর বিশেষত মহিলারা, তারা আমাকে বেশি গালাগাল করছিলেন। তো আমার মায়ের খুব খারাপ লেগেছিল ব্যাপারটা। তো যখন আমরা ট্যাক্সিতে বসলাম তখন আমার মা কাঁদছিলেন। তো আমার মনে হয়েছিল হয়তো উনি আনন্দে চোখে জল ফোরাচ্ছেন। কারণ উনার ছেলে সিনেমায় কাজ করেছে। তো আমি আমার মায়ের আশীর্বাদ নিলাম, কারণ ভাবলাম তিনি এতটা খুশি হয়েছেন যে চোখ দিয়ে জল পড়ছেন। উনি বললেন, "বাবা।" উনি আমার মাথায় হাত বুলালেন। তো আমি ওনার পায়ে হাত দিলাম। তখন নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, "আমরা অভাবে দিন কাটিয়ে নেব, এরকম কাজ করিস না।" তো আমার মনে হয়েছিল যে আমার ৩ বছরের ড্রামা স্কুলের ট্রেনিং আর আমার এই যে একটা দীর্ঘ ও মানে যে আমার পরিশ্রম, সেটা আমার মায়ের এই কথাটাই আমার মনে হয়েছিল যে আমি সাফল্য লাভ করেছি। যে আমার মায়েরও মনে হয়েছিল যে আমি এই কাজটাই করি আর এই কাজটা আমার করা উচিত নয়। তার মানে আমি আমার রোলটাতে সফল হয়েছিলাম। কিন্তু তারপর পরিস্থিতি পাল্টে গেল। এটা অনেক পুরনো 84 এর স্টারডাস্ট ম্যাগাজিনের একটা কপি আছে আমার কাছে। এখানে লেখা রয়েছে যে ওই যুগে জিনাত আমান, রামেশ্বরী, পদ্মিনী কোলাপুরী, স্মিতা পাটিল প্রত্যেকেই রাজ বব্বরের সাথে কাজ করতে চাইতেন। সবাই বলতেন যে এ খুবই সিম্পল, খুবই হাম্বল, খুবই গুড লুকিং। আমার মনে হয় যে এই বিষয়তে তো আমার উপর কোনো অভিযোগ নেই। যদি আজকাল মানে আজকের সময় যদি এইসব কিছু অভিযোগ করার মতো জিনিস হয় তাহলে স্বীকার করছি। যদি এটা সত্যি হয় তাহলে এটাও সত্যি যে স্মিতা পাটিলের সঙ্গে কাজ করার জন্য আপনি আপনার ফিজ অর্ধেক করে দিতেন। দেখুন জজ সাহেব, আপনি ওটা ফাঁস করে দিন, কারণ আমরা স্মিতা পাটিলের বিষয়ে কথা বলছি। এই কথাটা সত্যিই আমার মানে উনি অসাধারণ একজন অভিনেত্রী ছিলেন এবং আমার ওনাকে খুব মানে খুবই ভালো লাগতো আরকি।
আর আরো অন্যভাবেও আমি ওনাকে পছন্দ করতে শুরু করি। তো মানে এই দুটো বিষয়ই ছিল। একজন অসাধারণ একজন অভিনেত্রীর সাথে আপনি কাজ করেন, আর তার উপর আপনি আপনার সেই সূত্রে প্রতিদিন ওঠা বসা শুরু হয়, একটা নিকটতা তৈরি হয় আপনি আর কি। সরাসরি কেন বলছেন না যে আপনি ওনাকে ভালোবেসে ফেলেছিলেন? আসলে স্যার ব্যাপারটা হচ্ছে যে আমি এদের মুখ দেখে লজ্জা পাচ্ছি যে যদি আমি ওইদিকে ৩ নম্বর বা ৪ নম্বর রোয়ের দিকে দেখতাম তাহলে বলে দিতাম হ্যাঁ বেসেছি। তাহলে কি এটাও সত্যি যে সেই সময় আপনি আপনার ইমেজ নিয়ে এতটাই কশাস ছিলেন যাতে কোনো ক্রিটিসিজম না হয়, সেই জন্য আপনি নিজের কাগজ ম্যাগাজিন শুরু করে দিলেন, ফাইন্যান্স করে দিলেন? একদমই নয়। না, একটা টেক 2 নামের কাগজ সেই সময় মার্কেটে এসেছিল। ওটা আমার এক বন্ধুর ছিল। ওর কিছু মাসের জন্য কিছু সমস্যা হয়েছিল, তাই ও আমাকে বলেছিল যে যদি একটু টাকা পয়সা পাওয়া যায়, আজকাল তো একটা ম্যাগাজিন চালাতে গেলে তাহলে অনেক বেশি খরচা হয় না, তখন খুবই অল্প পয়সার কাজ হতো। তো আমায় সাহায্য চেয়েছিল, তো আমি কিন্তু আজকে তো অনেক বড় একজন লোক হয়ে গেছে, রীতিমতো ফিল্মের ম্যাগাজিন মানে পাবলিশ করছে আর কি। কারণ ও কিন্তু তারপরে ও কিন্তু দিল্লির ছিল, তো তাই আমি ওকে মানা করে নিই আর কি, আর বলেছিলাম যে হ্যাঁ আমি করব, সাহায্য করে দিই। কিন্তু আমার বিষয় আজ পর্যন্ত একটাও আর্টিকেল, কোনো ইন্টারভিউ নিজের ম্যাগাজিনে ছাপেনি। আমার শুধু এই বিষয়টা নিয়ে দুঃখ হয়। ওই কথা বলে না যে पैसे के पैसे दिए, ब्याज का ब्याज नहीं मिला, कुछ नहीं हुआ। আপনার সিনেমা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, এখানে অনেকেই আছেন। রাজু বাব্বারকে নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ, আপনি। এই এতগুলো মানুষের মাঝখানে হয়তো আমি একজনই ব্যক্তি যাকে আমি ছোটবেলা থেকে চিনি। হ্যাঁ, আপনার স্কুলেই আমি পড়াশোনা করেছি, যেই স্কুল থেকে আপনি পড়াশোনা করেছেন। হ্যাঁ, আপনার মা, আপনার বোন অঞ্জু, ভাই সতীশ। ও, আপনার Oh, so প্রতিবেশী sweet. ছিলাম আমি। আপনার আচ্ছা। প্রতিবেশী ছিলাম। আর সেই কারণে যখন আমি শুনলাম যে আপনি আসছেন, তখন আমি নিজেকে আটকাতে পারলাম থ্যাংক ইউ না। সো তো মাচ। আজকে আমার মনের ইচ্ছে পূরণ হলো। আর আপনার বাড়িতে আমার অনেক আসা যাওয়া ছিল। আপনার মায়ের অনেক ভালোবাসা So পেয়েছি। sweet. আপনার সিস্টারের সাথে আমি পড়তাম। আপনি আমার সিনিয়র ছিলেন স্যার। আর বাকি এরপরে যখন আপনার সাথে কথা হবে আমার তো আন্তরিক যেহেতু আপনি ইচ্ছে এনাকে এটা- ভালোভাবে চেনেন, তো যখন হ্যাঁ। আপনি প্রশ্ন করবেন নিশ্চয়ই তার মধ্যে কোনো মশলা তো থাকবেই, তাই না? এইটুকু বলতে পারি যে স্যারের সিনেমার প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল। আর বোনের থেকে অনেক কিছু জানতে পেরেছিলাম। আপনার বাড়িতে অনেক আসা যাওয়া ছিল আমার। সো সুইট। উনি এটা ইঙ্গিত করতে চাইছেন এই যে প্রেম ভালোবাসার বিষয়টা ছিল সেটা স্কুল কলেজ থেকেই শুরু হয়েছিল। আর আর স্যার আজকে আমি ঈশ্বর গাওয়াজির জন্যই দেখা করতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক যখন ইউ, উনি থ্যাংক ইউ। আমার বললেন খুব ভালো আমি লাগলো। নিজেকে আটকাতে পারলাম না। আর আমার মনের ইচ্ছে ছিল আমি আপনার সাথে দেখা করব, নিশ্চয়ই দেখা করব। এই জন্য এত বছর পর আমি দেখা করলাম। আগ্রার কাছে একটা জায়গা আছে। দেখুন আপনি এইভাবে বলবেন না, এই যে এই আজকের জেনারেশন যারা এখানে আছেন তারা আটকাতে পারেনি, বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবে না। ভালোবাসা। যখন আমি পরশু বললাম যে রাজবাব্বার আসছেন, তো আমাকে প্রতিদিন ফোন করে বলছে যে ঘুম আসছে না যতক্ষণ না যাব। রাতে ঘুমই আসছে না আমার। বলছে রাতে ঘুম আসে না। একটা আপনার দেখা হলো আপনার স্কুলের একজন জুনিয়রের সাথে, আরেকদিকে আমি শুনেছি একজন হিরোইন আছেন সালমা আগা, যার হ্যাঁ। সাথে একটা খুব ভালো সিনেমা করেছিলেন আপনি, নিকা। হ্যাঁ হ্যাঁ, ফিল্ম। হ্যাঁ, ওনার ওনার একটা স্টেটমেন্ট আমি দেখলাম যে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির হয়ে উনি প্রচার করবেন রাজ বাব্বারের বিরুদ্ধে। আসলে নিকার আগে ওই সিনেমাটার নাম তালাক ছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে ওটার নাম পাল্টে নিকা হয়ে যায়, পজিটিভ হয়ে যায় কিছু। এবার বাকিটা তার ইচ্ছে। না, আমি খুশি হয়েছি যে
সালমা একজন খুবই মানে ভালো মানুষ এবং যখন তিনি আসবেন তখন অন্তত উনি ভালো ভালো কথা বলবেন, আমিও শুনবো ওনার যা যা বক্তব্য থাকবে, আর যদি উনি কিছু ভুল বলেন তাহলে সেটার উত্তরও দেবো আমি।